দিগন্ত কোচিং সেন্টারের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আজকে আমরা যে ক্লাসটা করব সেটা হলো ইউএনও। ইউএনওর দুটো পার্ট আগে আমরা করেছি, আজকে আমাদের 3 নম্বর পার্ট। ইউএনও গঠিত হয়েছিল কবে, ইউএনওর পাস্ট হিস্ট্রি কী, সমস্ত কিছুই আমরা কিন্তু জেনেছি। আজকে আমরা জানব ইউএনওর গঠন সম্পর্কে, ইউএনও কী কী দ্বারা গঠিত। তো ইউএনও ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন, এর মধ্যে 6টা বড় বড় এর অংশ আছে। কটা? 6টা। ইউএনওর কি বললাম, এদের 6টা বড় বড় অংশ রয়েছে, যেগুলোকে বলা হয় অর্গান। যেগুলোকে কি বলা হয়? অর্গান বলা হয়। অর্গান মানে আমরা কি বুঝি? অর্গান বলতে আমরা অঙ্গ বলি, অঙ্গ বা অংশ যাই বলতে পারো। ইউএনওর কটা অংশ রয়েছে বা কটা অঙ্গ রয়েছে? 6টা অঙ্গ রয়েছে। এই 6টা অঙ্গ দিয়ে পরীক্ষায় কিন্তু প্রচুর কোশ্চেন আসে। এই 6টা অঙ্গ কি কি সেগুলো আমরা একবার দেখে নিই। তো ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনের কটা অংশ রয়েছে বা কটা অঙ্গ রয়েছে? 6টা অঙ্গ রয়েছে। তার মধ্যে একটা অঙ্গ বর্তমানে কাজ করে না, বাকিগুলো কাজ করে। এগুলো আমরা ডিটেলসে একটা একটা করে পড়ব। প্রথম যে অঙ্গটা রয়েছে, ইউনাইটেড নেশনসের প্রথম যে অঙ্গটা রয়েছে সেটাকে বলা হয় জেনারেল অ্যাসেম্বলি। জেনারেল অ্যাসেম্বলি বাংলায় কি বলা হয়? বাংলাতে এটাকে বলা হয় মহাসভা। জেনারেল অ্যাসেম্বলি বা জিএ, সংক্ষেপে জিএ, জেনারেল অ্যাসেম্বলি। জেনারেল অ্যাসেম্বলি বাংলায় কি বলা হয়? বাংলায় বলা হয় মহাসভা। দেখো, এই 6টা যে অঙ্গ রয়েছে বা অংশ রয়েছে, এই 6টা অঙ্গ বা অংশ দিয়ে কিন্তু পরীক্ষায় কোশ্চেন হয়। কীরকম? এবছরই এনটিপিসিতে, রেলের যে এনটিপিসি পরীক্ষা হলো সেটাতে এই 6টা অঙ্গ থেকে কোশ্চেন এসেছিলো। কীরকম কোশ্চেন? এই 6টা অঙ্গ থেকে 4টে নাম দিয়ে দিয়েছিল, 4টে নাম দিয়ে বলেছিল এর মধ্যে কোনটা ইউনাইটেড নেশনসের অর্গান নয়, ইউনাইটেড নেশনসের অর্গান নয়। তো এই 6টা অঙ্গের নাম মনে রাখাটা কিন্তু অবশ্যই জরুরি। 1 নম্বরে আমরা কি দেখলাম? জেনারেল অ্যাসেম্বলি। জেনারেল অ্যাসেম্বলি বা মহাসভা। 2 নম্বর কি? 2 নম্বর যে অঙ্গটা রয়েছে সেটা হচ্ছে সিকিউরিটি কাউন্সিল। সিকিউরিটি কাউন্সিল বা এসসি বলা হয়, সিকিউরিটি কাউন্সিল, যেটাকে বাংলায় বলা হয় সুরক্ষা পরিষদ। বাংলায় কি বলা হয়? সুরক্ষা পরিষদ। সুরক্ষা পরিষদ। যে কটা বাংলা আছে সেগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তাহলে 1 নম্বরে কি দেখলাম আমি? জেনারেল অ্যাসেম্বলি বা মহাসভা। 2 নম্বরে কি দেখলাম? সিকিউরিটি কাউন্সিল বা সুরক্ষা পরিষদ। সুরক্ষা পরিষদ। 3 নম্বর কি? 3 নম্বরে যেটা রয়েছে সেটাকে বলা হয় হচ্ছে ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল। ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল, সংক্ষেপে বলা হয় ECOSOC। ইকোসক। কি বলা হয়? ইকোসক, ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল। অর্থনৈতিক এবং সামাজিক পরিষদ। অর্থনৈতিক এবং সামাজিক পরিষদ, যেটাকে সংক্ষেপে বলা হয় ইকোসক। ইসিও, ইকোতে ইকোনমিক, এসোতে সোশ্যাল, সিতে কাউন্সিল। ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল, যেটাকে বলা হয় ইকোসক। এটা হলো 3টে পার্ট। 1 নম্বর কি দেখলাম? জেনারেল অ্যাসেম্বলি। 2 নম্বরে সিকিউরিটি কাউন্সিল। 3 নম্বরে ইকোসক, ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল। 4 নম্বর। 4 নম্বরে কি? 4 নম্বর হচ্ছে ট্রাস্টশিপ
কাউন্সিল, টিসি বলা হয়, ট্রাস্টশিপ কাউন্সিল, ট্রাস্টশিপ কাউন্সিল। এটা হলো 4 নম্বর পার্ট। 5 নম্বর কি, 6টা নামই কিন্তু তোমাদের মনে রাখতে হবে, অঙ্গগুলোর নাম কি কি, এগুলো 6টা নামই তোমাদের মনে রাখতে হবে। 4টে কি দেখলাম, 4 নম্বরে ট্রাস্টশিপ কাউন্সিল। 5 নম্বরে কি, 5 নম্বরে হচ্ছে দ্য সেক্রেটারিয়েট, দ্য সেক্রেটারিয়েট, যেটাকে বাংলায় বলা হয় সচিবালয়। কি বলা হয়? সচিবালয় বলা হয়। দ্য সেক্রেটারিয়েট মানে কি, সচিবালয়। আর লাস্ট হলো 6 নম্বর। 6 নম্বরে যেটা আছে সেটা হলো ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, যেটাকে সংক্ষেপে বলা হয় ICJ, ICJ। তাহলে 6টা অঙ্গ আমরা দেখলাম। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস হলো এই ইউএনওর 6টা অঙ্গের মধ্যে একটা অঙ্গ। তাহলে 6টা অঙ্গ আমরা কী কী দেখলাম আর একবার আমরা রিভাইজ করে নিই। প্রথমে আমরা কি দেখলাম, জেনারেল অ্যাসেম্বলি বা মহাসভা। 2 নম্বরে কি দেখলাম, 2 নম্বরে দেখলাম সিকিউরিটি কাউন্সিল, সিকিউরিটি কাউন্সিল সুরক্ষা পরিষদ বলা হয়। 3 নম্বরে ইকোসক, ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল, ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল। 4 নম্বরে কি দেখলাম, ট্রাস্টশিপ কাউন্সিল, ট্রাস্টশিপ কাউন্সিল। 5 নম্বরে কি দেখলাম, 5 নম্বরে দেখলাম হচ্ছে আমরা দ্য সেক্রেটারিয়েট, যেটাকে সচিবালয় বলা হয়, সচিবালয়। আর 6 নম্বরে আমরা কি দেখলাম, ICJ, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। এই 6টা হলো ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনের 6টা যে অর্গান রয়েছে বা অঙ্গ রয়েছে বা অংশ রয়েছে, সেই 6টা অঙ্গের নাম। এই 6টা অঙ্গের নামই কিন্তু আমাদের পড়তে হবে এবং মনে রাখতে হবে। এবার যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট হলো যে এই যে 6টা অংশ রয়েছে, এই যে 6টা অর্গান রয়েছে, এই 6টা অর্গানের 5টা অর্গানের হেডকোয়ার্টার, এই 6টা অর্গানের 5টা অর্গানের হেডকোয়ার্টার হচ্ছে নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক ইউএসএ। ইউএসএর নিউ ইয়র্ক শহরে এই 6টা অর্গানের মধ্যে 5টা অর্গানের হেডকোয়ার্টার হচ্ছে নিউ ইয়র্ক। এবং আমরা যদি বলি যে ইউএনওর হেডকোয়ার্টার কোথায়, ইউনাইটেড নেশনস অফ হেডকোয়ার্টার কোথায়, ওটা হচ্ছে নিউ ইয়র্ক। এই 6টা অর্গানের মধ্যে 5টা অর্গান হচ্ছে হেডকোয়ার্টার কোথায়, নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক। বাকি একটা অর্গান, একটা অর্গানের হেডকোয়ার্টার হচ্ছে একটা অর্গান কোনটা, কি বললাম, 6টা অর্গানের মধ্যে 5টা অর্গানের হেডকোয়ার্টার হচ্ছে নিউ ইয়র্ক, কিন্তু একটা অর্গান হচ্ছে যার হেডকোয়ার্টার নিউ ইয়র্ক নয়, মানে ইউনাইটেড নেশনসের একমাত্র অর্গান যার হেডকোয়ার্টার নিউ ইয়র্কে নয়। তাহলে এর হেডকোয়ার্টারটা কোথায়, এর হেডকোয়ার্টার হচ্ছে দ্য হেগ, নেদারল্যান্ড। নেদারল্যান্ডের দ্য হেগ শহরে অবস্থিত। কোনটার, আশা করি তোমরা বুঝতে পারছো, সেটা হলো ICJ, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস ইউনাইটেড নেশনসের 6টা অর্গানের মধ্যে একটা অর্গান, কিন্তু এই ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের হেডকোয়ার্টার কোথায়, দ্য হেগ, নিউ ইয়র্কে, দ্য হেগ শহরে, হেগ শহরের মানে নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত। বাকি যে 5টা অর্গান রয়েছে মানে হচ্ছে জেনারেল অ্যাসেম্বলি, সিকিউরিটি কাউন্সিল, তারপরে সেক্রেটারিয়েট, ইকোসক, ট্রাস্টশিপ কাউন্সিল, সবগুলোর কী হয়েছে, হেডকোয়ার্টার হচ্ছে নিউ ইয়র্কে। কিন্তু একমাত্র অর্গান, ইউনাইটেড নেশনসের একমাত্র অর্গান যেটার হেডকোয়ার্টার হচ্ছে কোথায়, দ্য হেগ, নেদারল্যান্ডে, দ্য হেগ, নেদারল্যান্ডে। এবার আমরা কি করব,
এই যে 6টা অর্গান রয়েছে, এই 6টা অর্গানের এক একটা নিয়ে আমাদের পড়তে হবে, এক একটা নিয়ে আমাদের পড়তে হবে। দেখো, সর্বপ্রথম আমরা যেটা পড়ব সেটা হলো আইসিজে। আইসিজে, আইসিজে মানে কি? ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস হেডকোয়ার্টার কোথায়? এক্ষুনি বললাম, দ্য হেগ। হেডকোয়ার্টার হচ্ছে দ্য হেগে অবস্থিত, দ্য হেগ। এবার হচ্ছে এই আইসিজের সম্বন্ধে ডিটেলসে আমাদের পড়তে হবে, আইসিজের সম্বন্ধে ডিটেলসে আমাদের পড়তে হবে। এই যে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, দেখো ইউনাইটেড নেশনসের সদস্য কত? 193। 193 জন সদস্য হলো ইউনাইটেড নেশনস অফ, ইউনাইটেড নেশনসের, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন। তো এগুলো আমরা আগে পড়েছি, এবার আমরা এক একটা অর্গান নিয়ে পড়ব। দেখো এই যে 6টা অর্গান, ইউনাইটেড নেশনস অর্গানের সদস্য সংখ্যা 193, ঠিক আছে, কিন্তু এই যে 6টা অর্গান রয়েছে বা অঙ্গ রয়েছে, এই অঙ্গগুলোর সদস্য সংখ্যাও যে প্রত্যেকটাই দেশেই হবে এরকম কিন্তু মানে নেই। আর এক একটা অর্গানের সদস্য সংখ্যা কিন্তু এক এক রকম, সেটা আমরা এক একটা অর্গান যখন আলোচনা করব তখন কিন্তু আলোচনা করব। তো কি বললাম যে ইউনাইটেড নেশনসের সদস্যের সংখ্যা 193 হলেও এই যে 6টা মেজর অর্গান রয়েছে, এই অর্গানের সদস্য কিন্তু প্রত্যেকটা দেশ নয়, প্রত্যেকটা দেশ নয়। কীরকম দেখি আমরা। এই যে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, তাহলে এই ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের সদস্য সংখ্যা কত সেটা একবার আমরা দেখি। এই ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের মেম্বার কত? 15। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের মেম্বার কত থাকে? 15 থাকে। সেটা টাইম টু টাইম চেঞ্জ হয়, কিন্তু হাইয়েস্ট কত? 15। সবচেয়ে বেশি কতজন থাকতে পারবে? 15 জন থাকতে পারবে সদস্য, হাইয়েস্ট নাম্বার। বোঝা গেল ব্যাপারটা? এটা কিন্তু ফিক্স নয়, এই যে 15টা সদস্য এটা কিন্তু ফিক্স নয়, টাইম টু টাইম চেঞ্জ হয়। তাহলে টাইম টু টাইম যেহেতু চেঞ্জ হয় সেহেতু কী হয়, এটা 15টা দেশ নিয়েই গঠিত হয়। মানে কি, একটা সময় শুধুমাত্র হাইয়েস্ট 15টা দেশের সদস্যরাই এর মধ্যে কি করতে পারবে? অংশগ্রহণ করতে পারবে। এটা গেল মেম্বার। তাহলে টোটাল মেম্বার বা হাইয়েস্ট মেম্বার কত হতে পারে? 15 হতে পারে, 15 হতে পারে। দেখো এটা যে একটা কোর্ট, এটাও একটা কোর্ট, মানে আমাদের দেশে যেমনি একটা কোর্ট, এটাও একটা কোর্ট। এই কোর্টের কাজ কি? এই ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের কাজ কি? কেন এটা রাখা হয়েছে? ব্যাপারটা হচ্ছে, কোনো দুটো দেশের মধ্যে যদি কোনো বিবাদ হয়, কোনো দুটো দেশের মধ্যে যদি কোনো বিবাদ, দেখো তোমার আমার বিবাদ হলে আমাদের সাধারণ কোর্ট রয়েছে, কিন্তু ধরো ভারত আর পাকিস্তানের বিবাদ, ভারত এবং চীনের বিবাদ, সেই সব বিবাদগুলো মেটাবে কে? সেই সব বিবাদগুলো মেটাবে কে? আমাদের দেশে সুপ্রিম কোর্ট। ধরো আমাদের আর পাকিস্তানের ঝগড়া হয়েছে, তাহলে পাকিস্তানেরও সুপ্রিম কোর্ট আছে, আমাদেরও সুপ্রিম কোর্ট আছে, তাহলে আমরা চাইবো যে সেই বিবাদটা আমাদের সুপ্রিম কোর্টে হোক, পাকিস্তান চাইবে তাদের সুপ্রিম কোর্টে হোক, তাহলে তাদের মতো হবে। কিন্তু তাহলে কি বিচার ব্যবস্থাটা ঠিক থাকবে? ঠিক থাকবে না। সেই জন্য কী হয় যে এই যে কোনো দুটো দেশের মধ্যে যদি বিবাদ হয়, তাহলে সেই বিবাদটা মেটায় কে? সেই বিবাদটা মেটায় হচ্ছে এই ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এটাও একটা কোর্ট, এটাও একটা কোর্ট। তো কিন্তু এই কোর্টের না আবার একটু মানে ফ্যাকড়া আছে। কীরকম ফ্যাকড়া? দেখো, যখন দুটো দেশের বিবাদ হবে, যখন দুটো দেশের বিবাদ হবে তখন মেটাবে কে? ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। কিন্তু এর আবার একটা প্রবলেম আছে। কি প্রবলেম? ধরো পাকিস্তানের ইন্ডিয়ার কোনো একটা ঝামেলা হয়েছে, ইন্ডিয়া বলল যে এই ব্যাপারটা নিয়ে আমরা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে যেতে চাই, ঠিক আছে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে যেতে চাই। কিন্তু তার মানে এই নয় যে ইন্ডিয়া বলল বলেই সেই ব্যাপারটা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে চলে গেল, ব্যাপারটা তা নয়। কোনো ব্যাপারে যদি কোনো বিবাদ হয়, তাহলে সেই দুটো দেশই যদি ওই ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে যেতে রাজি হয়, তাহলে সেই ব্যাপারটা সেখানে উত্থাপিত হয়। তাহলে পাকিস্তান আর ভারতের মধ্যে ঝামেলা হয়েছে, ভারত বলল যে আমরা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে যাব, কিন্তু পাকিস্তান বলল আমরা যাব না।
তখন তারা মনে করছে যে আমরা তো ব্যাপারটা অন্যায় করেছি, তখন কিন্তু ব্যাপারটা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে যাবে না। এটা আমরা যখন পলিটি পড়ব তখন আমরা ডিটেলসে আলোচনা করব। দেখো তাহলে এটাও যেহেতু একটা কোর্ট, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস যেটাও একটা কোর্ট, তার মানে কি আমাদের এখানকার নর্মাল কোর্টের যেসব প্রসিডিংস থাকবে এই কোর্টেও নিশ্চয়ই সেই সব প্রসিডিংস থাকবে, বোঝা গেল? তাহলে এই কোর্টেও কি থাকে, জাজ থাকে, তারপরে অ্যাডভোকেট থাকে, সব কিছুই থাকে। তাহলে এই যে কোর্ট, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, এই কোর্টের জাজের সংখ্যা কতজন জাজ থাকে? কতজন জাজ থাকে? 9 জন জাজ থাকে। কতজন? 9 জন জাজ থাকে। সরি, 9 জন জাজ থাকে না, আমি ব্যাপারটা ভুল বললাম। জাজের যে টার্ম, জাজ থাকে 15 জনই, জাজ থাকে কত? 15 জনই, কিন্তু মিনিমাম জাজ হচ্ছে 9 জন। এই 9 দিয়ে 2টো টার্ম আছে, আমি ব্যাপারটা ভুল বললাম, তার জন্য সরি। জাজ মেম্বার যেহেতু 15টা থাকে, তো 15টা দেশের কি হয়, প্রতিনিধিরা, মানে প্রত্যেকটা দেশের থেকে এক একটা করে জাজ থাকে। জাজ কতজন থাকে? 15 জনই জাজ থাকে। জাজ কতজন থাকে? 15 জনই জাজ থাকে। যেহেতু 15টা দেশের সদস্য রয়েছে, সেহেতু জাজ কত থাকবে? প্রত্যেকটা দেশের থেকে এক একজন করে জাজ থাকবে। এরা টাইম টু টাইম চেঞ্জ হয়, ঠিক আছে, কিন্তু হাইয়েস্ট কতজন হতে পারে? 15টা। এর সদস্য সংখ্যা 15, তার মানে কি 15টা দেশ থেকে এক একজন করে জাজ থাকে। এই যে 9টা বললাম, এই 9টা হলো একজন জাজ, যদি কেউ একজন জাজ হয়, কোনো একটা দেশের প্রতিনিধি যদি জাজ হয়, তাহলে সে কত বছরের জন্য জাজ থাকে? সে হচ্ছে 9 বছরের জন্য জাজ থাকে। কত বছরের জন্য জাজ থাকে? 9 বছরের জন্য। মানে এটা ধরো টেনিওর বলতে পারো। টেনিওর মানে কি? সময়কাল। মানে একজন জাজ হলে সে কতদিন যাবৎ সে সেই কোর্টের, এই ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের জাজ থাকবে। কত বছর থাকবে? 9 বছর থাকবে। এই 9 দিয়ে আরেকটা ডেটা আছে, সেটা হলো যে কোনো একটা বিষয় ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে উপস্থাপিত হলে একটা শুনানি ধরো শুরু হয় না, যে কোনো একটা ব্যাপারে ধরো শুনানি শুরু, যেটাকে বলা হয় শুনানি শুরু হবে। তাহলে শুনানি শুরু হতে গেলে মিনিমাম 9 জন জাজের একটা কমিটি লাগবে। মিনিমাম 9 জন জাজ সেখানে উপস্থিত থাকতে হবে, না হলে সেখানে কী হবে না? শুনানি শুরু হবে না। ব্যাপারটা বোঝা গেল? টার্ম কত? 9 বছর। আর শুনানি শুরু হতে গেলে কতজন জাজের থাকবে? মিনিমাম কতজন জাজ লাগবে? মিনিমাম 9 জন জাজের একটা কমিটি লাগবে, না হলে কিন্তু কোনো বিষয় কি হবে না? শুনানি শুরু হবে না, কোনো বিষয়ে শুনানি শুরু হবে না। তাহলে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস সম্বন্ধে আমরা দেখলাম, সেটা হলো যে এর হেডকোয়ার্টার মানে একমাত্র অর্গান যেটা কোথায় অবস্থিত? একমাত্র অর্গান যেটা দ্য হেগ, নেদারল্যান্ডে অবস্থিত। বাকি যে 5টা অর্গান আছে তার হেডকোয়ার্টার হচ্ছে নিউ ইয়র্কে অবস্থিত। আর ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের সদস্যের সংখ্যা কত হয়? 15 হয়। 15টা দেশের থেকে এক একটা করে জাজ থাকে, এক একজন করে জাজ থাকে। তো সেই সব জাজেদের টার্ম কত বছরের হয়? কত বছর ধরে তারা থাকতে পারে? 9 বছর ধরে তারা থাকতে পারে। আর মিনিমাম কতজন জাজের একটা মানে কমিটি লাগে? সেটা হচ্ছে মিনিমাম 9 জন জাজ। কোনো একটা শুনানি শুরু হতে গেলে কতজন জাজ লাগবে? মিনিমাম 9 জন জাজ লাগবে। এবার হচ্ছে এই ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস সম্বন্ধে 2-3টে ফ্যাক্ট তোমাদের জেনে রাখতে হবে। সেটা হলো আমাদের ভারতের, সেটা কি, যে বর্তমানে ভারতের একজন প্রতিনিধি এখানে রয়েছেন। বর্তমানে কি? ভারতের একজন প্রতিনিধি এখানে রয়েছেন। তার নাম কি? তার নাম হচ্ছে দলবীর সিং ভণ্ডারী। দলবীর সিং ভণ্ডারী। ইনি কি রয়েছেন? বর্তমানে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের ভারতের সদস্য। ইম্পর্টেন্ট কিন্তু, দলবীর সিং ভণ্ডারী ইনি কি রয়েছেন? বর্তমানে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের ভারতীয় সদস্য। এবার সেকেন্ড ফ্যাক্ট, এটা একটা ফ্যাক্ট। সেকেন্ড ফ্যাক্টটা কি? সেকেন্ড ফ্যাক্ট হচ্ছে প্রথম ভারতের কি প্রথম যিনি এই ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের সদস্য ছিলেন, তার নাম কি? কি বললাম কোশ্চেনটা? এটা কিন্তু পরীক্ষায় আসে, এটা তেমন কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড অনেকটা,
তো এর পরেরটা হচ্ছে স্ট্র্যাটেজিকে রিলেটেড। কীরকম, যে ভারতের প্রথম কোন সদস্য ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের সদস্য হন? ভারতের কে প্রথম ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের সদস্য হন? সদস্য হন মানে কি, সেখানকার জাজ হন। তার নাম কি? তাহলে তার নাম হচ্ছে বি.এন. রাও। বি.এন. রাও, তার নাম কি? বি.এন. রাও। ইনি কি হয়েছিলেন? ফার্স্ট ইন্ডিয়ান জাজ অফ আইসিজে। ফার্স্ট ইন্ডিয়ান জাজ অফ আইসিজে মানে কি, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের প্রথম সদস্য হলো বি.এন. রাও। বি.এন. রাও। আর একটা ফ্যাক্ট তোমাদের মনে রাখতে হবে, সেটা হলো যে এই ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের জাজ যেমন আছে তেমনি চিফ জাস্টিসও কিন্তু এখানকার আছে। দেখো, একটা কোর্টে কী থাকে? চিফ জাস্টিস থাকে, আর কি থাকে? বাকি সবাই জাজ থাকে। তো এখানকারও কি থাকে? একজন চিফ জাস্টিস থাকে। তো ভারতের প্রথম কে এই ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের চিফ জাস্টিস হয়েছিলেন? তার নাম কি? সে প্রেসিডেন্টও ছিলেন প্লাস চিফ জাস্টিস ছিলেন। তার নাম হচ্ছে নগেন্দ্র সিং। তার নাম কি? নগেন্দ্র সিং। নগেন্দ্র সিং কে ছিলেন? নগেন্দ্র সিং ছিলেন হচ্ছে ভারতের সদস্য যিনি প্রথমবারের জন্য এই ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের কী হয়েছিলেন? চিফ জাস্টিস ছিলেন। তাহলে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের সম্বন্ধে কটা পড়লাম আমরা ইম্পর্টেন্ট ফ্যাক্ট, সেটা হলো বর্তমানে ভারতের সদস্য কে আছে, তার নাম কি? দলবীর সিং ভান্ডারী। ইনি হচ্ছেন ভারতে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের বর্তমান সদস্য। বি.এন. রাও কে ছিলেন? বি.এন. রাও ছিলেন হচ্ছে ভারতের প্রথম সদস্য বা ভারতের প্রথম জাজ যিনি ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের জাজ হয়েছিলেন। নগেন্দ্র সিংকে? নগেন্দ্র সিং হলো যে ভারতীয় প্রথম সদস্য যিনি, মানে প্রথম ভারতীয় সদস্য যিনি কী হয়েছিলেন? আইসিজের চিফ জাজ হয়েছিলেন বা যে মুখ্য জাজ তিনি কে হয়েছিলেন? এই নগেন্দ্র সিং। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। নেক্সট ভিডিওতে আমরা কি করব, বাকি যে অর্গানগুলো রয়েছে সেই অর্গানগুলোর সম্বন্ধে আলোচনা করব, যেমন জেনারেল অ্যাসেম্বলি, সিকিউরিটি কাউন্সিল। তো সিকিউরিটি কাউন্সিল সম্বন্ধে একটু ইম্পর্টেন্ট তথ্য কিছু আছে। জেনারেল অ্যাসেম্বলি প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট, সেক্রেটারিয়েট প্রত্যেকটা ইম্পর্টেন্ট। তো আরেকটা তথ্য তোমাদের দিয়ে রাখি, সেটা হলো যে এই যে 6টা অর্গান, এই 6টা অর্গানের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট অর্গান যেটা তার নাম কি? এটাও পরীক্ষায় কোশ্চেন আসে যে ইউনাইটেড নেশনসের যে অর্গানগুলো রয়েছে তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট অর্গান কোনটা? সেটা হলো সিকিউরিটি কাউন্সিল। এই সিকিউরিটি কাউন্সিল হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট অর্গান। এই যে 6টা অর্গান রয়েছে তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট অর্গান কোনটা? এই সিকিউরিটি কাউন্সিল। এটাও কিন্তু পরীক্ষায় আসে, শুধু এটা দিয়ে কোশ্চেন আসে। আচ্ছা, এই ভিডিওটা এই পর্যন্ত রাখছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমরা সবাই পড়াশোনা করো। অল দ্য বেস্ট টু অল অফ ইউ।